ION. Second. ইউরোপের কথা অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আজকে। ইউরোপের সীমা এক সীমানা থেকে আরেক সীমানায় ইউরোপে ছড়িয়ে ছিটে থাকা বাংলাদেশিদের নিয়ে তাদের সুখ দুঃখ, হাসি কান্না এবং তাদের তাদের যে সোনালী জীবন, সোনালী সময় ব্যয় করে যে কমিটি গড়ে ওঠা বিভিন্ন কমিউনিটি এবং সামাজিক সংগঠন সবকিছু নিয়ে আজকে গল্প করবো আমরা। আমরা আজকের অনুষ্ঠান আমরা চলে যাব সুদূর অস্ট্রিয়াতে, যেখানে আমরা আজকের যে আমাদের লাইভ অনুষ্ঠানে আইওন নিউজের ইউরোপের কথা অনুষ্ঠানে আমরা অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুইজন কমিটির নেতৃত্ব, রাজনীতিবিদ এবং সাংবাদিক। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি, আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে আছেন বিশিষ্ট কমিটি নেতা এবং অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম কবির। জনাব সাইফুল ইসলাম কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও স্বাগত এই অনুষ্ঠানে। ধন্যবাদ কবির ভাই। ধন্যবাদ কবির ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবার আমরা আমাদের আরেকজন অতিথি, যিনি অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, একজন বিশিষ্ট কমিটি নেতা জনাব মাহবুব রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আইওন নিউজের ইউরোপের কথা অনুষ্ঠানে। ধন্যবাদ সঞ্চালক বকুল খান এবং ধন্যবাদ জানাবি আয়ন টিভি পরিবারকে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই দেখবেন। যারা দর্শক শ্রোতা তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের দুইজনকে, এবং দুইজনকে আমরা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমে আপনাদের দুজনকে একই প্রশ্ন করব। প্রশ্ন রাখতে চাই যে ইউরোপের যে গত 2020 সাল যেভাবে আমরা কাটিয়েছি, যে উৎকণ্ঠা আতঙ্কের মধ্য দিয়ে যে কোভিড-19 যে সময়কাল পার করেছি, আমরা 2021 সালে এসে আমরা আমাদের অবস্থান কি এবং আমরা অস্ট্রিয়াতে কেমন আছেন আপনারা, এই বিষয়ে প্রথমেই কথা বলবেন সাইফুল ইসলাম কবির ভাই। কিন্তু জানাতে অস্ট্রিয়া আপনারা কেমন আছেন? আয়োজিত আজকের এই ইউরোপের কথার অনুষ্ঠানে সঞ্চালক সহ টেলিভিশনের পেছনে যারা কারিগরি সহযোগিতায় কাজ করছেন এবং যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে 2021 নতুন বছরের শুভেচ্ছা। আমরা 2020 সালে যে বছরটি আমরা সে বছরটিতে আমরা আমাদের সহযোদ্ধা ছাড়াও সারা পৃথিবীতে 19 কোভিডে যারা মৃত্যুবরণ করেছেন, আমি তাদের কামনা করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্বাস্থ্য যদি বলতে হয় তাহলে এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এজন্য শুকরিয়া, মেহেরবান। 2020 সালটি সারা পৃথিবীর মানুষের মতো আমরাও ভীষণ উৎকণ্ঠা এবং প্রতিনিয়ত আমরা একটি আতঙ্কের মধ্য দিয়েই আমরা এই বছরটি পার করছি। জানি না সামনের দিকে আমাদের দিনগুলো কেমন যাবে। 19 কোভিডের পর আবার নতুন করে গতকালকেও অস্ট্রিয়াতে যেটি টেলিভিশনের পর্দায় দেখা গেল যে নতুন আরেকটি ভাইরাসের অস্ট্রিয়াতেও আগমন ঘটেছে, যেটি লন্ডনে প্রথম ধরা পড়ে। এটি এখন আমাদের এখানেও ধরা পড়েছে। এটি উৎকণ্ঠারই একটা বিষয়। তারপরেও আল্লাহ চাহে তো আমরা এখনো ভালো আছি, সবাই মিলে ভালো থাকার চেষ্টা করছি।
এখন লকডাউন চলছে, পাশাপাশি কারফিউ চলছে, খুব কঠোর নজরদারির মধ্যে রয়েছে এই মুহূর্তে। অস্ট্রিয়া এই মুহূর্তে রেড জোনের মধ্যেই আছে। আর এটি তৃতীয় লকডাউন আমাদের এখানে, সেটি 24 তারিখ পর্যন্ত চলবে, পরবর্তীতে কি সিদ্ধান্ত হয় জানি না। তবে একটি বিষয়ে লক্ষণীয় যে আমরা কমিউনিটি বা সারা পৃথিবীর মানুষ একটি ভ্যাকসিনের জন্য আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি। আশা রাখি যদি এই ভ্যাকসিনটি আমাদের মাঝে এসে পড়ে তো এতটা উৎকণ্ঠা মনে হয় থাকবে না। ধন্যবাদ কবির ভাই আপনাকে। আবার আমরা ফিরছি আপনার কাছে। এই পর্যায়ে আমি আবার একই প্রশ্ন নিয়ে মাহবুব ভাইকে যাবো যে এখানে যে অস্ট্রিয়া আমরা সম্ভবত ভুল না হলে প্রায় 5,000 প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে অস্ট্রিয়াতে। তো সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি? গত বছর থেকে এই বছর কেমন আক্রান্ত হয়েছিলেন এবং এখন পর্যন্ত তাদের অবস্থান কি? কোভিড-19 এর আক্রান্তের সংখ্যা বা এই নিয়ে তাদের প্রতিক্রিয়াটা কি যদি আপনি বলতেন। মাহবুব ভাই। ধন্যবাদ সঞ্চালক বকুল খান। আমি এই উত্তর দেওয়ার আগেই সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন যে কোভিড-19 এটা 2020 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমাদের অস্ট্রিয়া হানা দেয় এবং 5 দিনের ভিতরেই অস্ট্রিয়ান সরকার তড়িঘড়ি করে পুরো অস্ট্রিয়াতে লকডাউন ঘোষণা করে। টিভিতে বলে, রেডিওতে বলে, নিউজ পেপারে বলছে। আমরা যারা নিউজ পেপার নিয়ে কাজ করি আমরাও আমাদের পত্রিকায় নিউজ ছাপিয়ে দিয়েছি। আর আপনি জানেন যে এখানে অস্ট্রিয়াতে আমরা সবাই সরকারি বিধিনিষেধ গুলো আমরা মেনে চলি। সরকার যখন যেভাবে বলে আমরা সেইভাবে থাকার চেষ্টা করি। তো যখন লকডাউন পুরো দেশ হয়ে গেল সবাই যার যার মতন ঘরে এসে পড়ছে। আর এই পরিপ্রেক্ষিতে সরকার প্রত্যেকের জন্য যাদের কাজ চলে গেছে প্রায় 5 লাখ লোক প্রত্যেকেরই বেকার ভাতার ব্যবস্থা করেছেন। সেই জন্য কোনো রকমের সমস্যা হয় নাই এবং কোভিড এর প্রথম ধাপে যেটা আসছে সেটা হলো কোনো বাংলাদেশি আমাদের কেউ আক্রান্ত হননি। সেকেন্ড ধাপ যখন আসলো সেই সময় আমাদের অনেক বাংলাদেশি আক্রান্ত হয়েছে। এই আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে অনেকে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন, কিন্তু তার মধ্যে দুর্ভাগ্যজনক হলো সত্য যে ভিয়েনায় আমাদের একজন সহকর্মী বা আমাদের সমাজেরই একজন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগ নেতা, উনি মৃত্যুবরণ করেন এবং এই বাংলাদেশিদের ভিতরে সেকেন্ড রাউন্ডে এসে ওই একজনই মানে ভিয়েনায় মৃত্যুবরণ করেছে। আর একজন মৃত্যুবরণ করছে সেটা উনি বাংলাদেশে বেড়াইতে গেছেন, ওখানে আক্রান্ত হয়েছে। তাই সে সেখানেই ট্রিটমেন্ট থেকে অ্যাপোলো হাসপাতাল থেকে ওই হাসপাতাল, এই হাসপাতাল থেকে সেই হাসপাতাল, শেষ পর্যন্ত উনি বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন। আর এখন থার্ড লকডাউন চলছে আমাদের। কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত অতিথি সাইফুল ইসলাম কবির বলেই গেছেন যে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত এই লকডাউন চলবে। তবে এই লকডাউনের ভিতরে আপনার যে জিনিসগুলি আছে সেটা হলো আপনার সুপার মার্কেট খোলা আছে, ডাক্তারদের চেম্বার খোলা আছে, ব্যাংক খোলা আছে, পোস্ট অফিস খোলা আছে, আর হলো আপনার ফার্মেসি খোলা আছে। এর বাহিরে আর সবই বন্ধ। আর যারা কাজ করেন, কাজ একবারে না গেলে নয়, যেমন সুপার মার্কেটে যেতে হবে তারা বাইরে যান, আর হোম অফিস যারা করেন তারা সেভাবে হোম অফিস করতেছেন। তো এই পর্যন্ত আমরা যারা আছি, আপনি বলছেন যে প্রায় 5,000 বাংলাদেশি আমরা অস্ট্রিয়াতে থাকি, কথাটা একবারে মানে পুরোপুরি সত্য। তার ভিতরে আমরা 90% লোকেই রাজধানী শহরে থাকি। তার মানে হলো মানে অনেক লোকই আমরা এখানে থাকি, আর ছিটিয়ে ছিটিয়ে আছে অস্ট্রিয়ার বিভিন্ন প্রভিন্সে। তো আমার জানা মতে গতকাল পর্যন্ত আমাদের বাংলাদেশিরা যারা কোভিড এ আক্রান্ত হয়েছেন তারা রিকভার হয়েছেন, ভালো আছেন, সুস্থ আছেন। ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব ভাই।
আরেকটি বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই, সম্পর্ক প্রশ্ন হিসেবে রাখতে চাই। এখানে বাংলাদেশে যারা আক্রান্ত হয়েছিলেন বা অনেকে আপনারা যারা মানে সরকারি প্রণোদনার মধ্যে ছিলেন, তাদেরকে সরকার কিভাবে সহযোগিতা করেছে আপনাদের এই কোয়ারেন্টাইনের সময় থেকে এখন পর্যন্ত? কিভাবে, যাদের কাজও যদি কেউ হারিয়ে ফেলে তাহলে কি সরকার তাদেরকে সাপোর্ট দেয়? আচ্ছা, বকুল সাহেব, আপনার একটা জেনে রাখা ভালো, সেটা হলো অস্ট্রিয়াতে সব সময়েই সব সময়েই বেকার হয় মানুষ। ইউরোপের চাকরির আপনার কোনো গ্যারান্টি নাই। যেরকম আমরা ছোটবেলায় পড়ে আসছি যে ওয়েদার, উমেন অ্যান্ড ওয়ার্ক, নেভার বিলিভ ইন ইউরোপ। এটা কখনোই আপনি বিশ্বাস করতে পারবেন না। আজকে ওয়েদার এই এখন দেখবেন যে বৃষ্টি ঝরছে, কিছুক্ষণ পরে দেখবেন বরফ ঝরছে, কতক্ষণ পরে দেখবেন রোদ উঠছে। এটা হলো ইউরোপের আবহাওয়ার অবস্থা। ঠিক আপনি যদি ওয়ার্কের দিকে চিন্তা করেন, তাহলে আজকে কাজ করে আসছেন আপনি অফিস থেকে, কালকে সকালে যখন কাজে যাবেন আপনাকে বলে দেবে যে তোমারে আমার আর দরকার নেই। কাজে কাজের কোনো গ্যারান্টি নেই। আর যেটা হাসি হলো মানে ওয়ার্ক ওয়াইফ, ওয়েদার গেল, এখন ওয়াইফের ব্যাপারটা আসলো। তো ওয়াইফ হলো যেটা, সেটা আজকে সারা রাত্র আমার সাথে আমার ওয়াইফ ছিল, সকালে বললো যে না তোমার সাথে আমি আর থাকবো না, তোমার সাথে আমার ডিভোর্স। আচ্ছা, এনি হাউ, তো যেই কথা বলতেছিলাম সেটা হলো এই যে বেকারটা সব সময় চলে আসছে, এবং আমাদের অস্ট্রিয়ার সোশ্যাল যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আপনার বেকার ভাতা সব সময় লাস্ট নেটোর 80% আপনি বেকার ভাতা পাবেন। তো এখন যদি কোভিড-19 এর জন্য এই বেকার সংখ্যাটা অনেক অনেক বেশি বেড়ে গেছে। সরকার বলছে যে তোমরা ঘরে থাকো, টাকার জন্য চিন্তা করতে হবে না, তোমরা তো 80% এমনি নর্মাল বেকার হইলে পাইতা, এখন তোমাদেরকে আমরা 90% টাকা দেব, এবং এই 90% টাকা সরকার দিয়ে যাচ্ছে, এবং এটার জন্য কোনো রকমের সমস্যা হয় নাই এখন পর্যন্ত। এছাড়াও আপনি চাকরি করলে একটা বড় দিনের খ্রিসমাসের একটা বোনাস পাইতে, আমাদের এখানে সিস্টেম 1 মাসের বেতন বোনাস দেওয়া হয়, এবং আপনি যদি সামার টাইম অর্থাৎ জুলাই এবং আগস্টে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি সেখানেও 1 মাসের বেতন বোনাস পাবেন। এটা তো পাননি। সেই জন্য প্রত্যেকটা লোকেরই, যারা বেকার হয়েছে কাজের জন্য, প্রত্যেকটা লোকেরই ওই 1 মাসের বেতন সমপরিমাণ টাকা না, 400 ইউরো করে 2 টার্মেই যার যার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। এবং এখানের সিস্টেম অনুযায়ী বেকার ভাতাটা প্রতি মাসের 5 তারিখেই টাকাটা চলে আসে। গত মাসের টাকা এই মাসের 5 তারিখের ভিতরে যার যার অ্যাকাউন্টে চলে আসে। কাজে সরকারের তরফ থেকে কোন রকমের গাফিলতি আছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ ভাই। আসলে আমরা অস্ট্রিয়ার আরো যে গল্প নিয়ে, আমরা অস্ট্রিয়ার যে কমিউনিটির যে বেড়ে ওঠা এবং আপনারা কিভাবে এখানে গড়ে উঠেছে আপনাদের কমিউনিটি, সবকিছু নিয়ে কথা বলবো। আমরা ব্রেকে যাবো একটু পরেই, ইউরোপীয় কথা অনুষ্ঠানের ব্রেকের পরে আবার ফিরবো ইউরোপীয় কথা অনুষ্ঠানে, আপনাদেরকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে, আপনাদের জানাও জানা আমাদের কমিউনিটি অনেক কথা বলবো। আপনাদের সাথেই থাকুন আমাদের। একটা যে আমরা হ্যাঁ, ঠিক আছে। আবার অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে যারা ইউরোপীয় কথা অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তী দেখবেন। আজকে আমরা যে কথাটি বলছিলাম ব্রেকের আগে, আমি সাইফুল ইসলাম কবির ভাইয়ের কাছে আবার যাচ্ছি, যিনি অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। আমি বলবো যে আপনি যেহেতু এখানে একটা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আছেন, আপনার দলের পক্ষ থেকে আপনার অস্ট্রিয়াতে যারা বাংলাদেশি আছে, এবং আপনারা নিশ্চয়ই জানেন অস্ট্রিয়াতে আরেকজন আছেন যিনি আমাদের আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা, যিনি আওয়ামী লীগের সম্মানিত সভাপতি নজরুল ইসলাম। তো আপনারা যারা অস্ট্রিয়াতে হয়তো অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং সামাজিক ভাবে শক্তিশালী একটি দেশ, সে কারণে সরকারের যে সহযোগিতা আছে
হয়তো তেমন বাংলাদেশিদের জন্য প্রয়োজন ছিল না তেমন সাহায্য সহযোগিতা। তবে যে দেশগুলোতে আক্রান্ত হয়েছে বাংলাদেশিরা, বিশেষ করে স্পেন, পর্তুগাল, ফ্রান্স, গ্রিস, ইতালি, তো সেই সব দেশে বাংলাদেশি যারা আক্রান্ত হয়েছে এবং যারা অনেকে কাজ হারিয়েছে, সেই সব বাংলাদেশিদের নিয়ে আপনারা কি কাজ করেছেন, যদি শেখুল ইসলাম কবির আমাকে বলতেন আপনারা। ধন্যবাদ বকুল ভাই, আপনাকে সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। আমি অস্ট্রিয়া আওয়ামী লীগের এখানে যারা আমরা নেতৃত্ব দেই, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাথে যারা জড়িত, আপনি একটু আগেই বলেছেন যে আমাদের একজন শীর্ষ নেতা, যেটি আমাদের অহংকার, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সম্মানিত সভাপতি নজরুল ইসলাম সহ আমরা, আপনারা লক্ষ্য করে থাকতে পারেন যে আমরা প্রায় প্রতি সপ্তাহে 2 থেকে 3টি অনলাইনে আমরা মিটিং করে থাকি সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারিদের নিয়ে, যেটি সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের নেতৃত্বেই এটি হয়ে থাকে। কোভিড-19 এর পর অস্ট্রিয়াতে যারা কোভিড-19 আক্রান্ত হয়েছেন বা চাকরি যারা হারিয়েছেন, আমাদের দলীয় নেতা কর্মীদের বাহিরেও যারা হারিয়েছেন, আমরা দলের পক্ষ থেকে এবং দলের যারা কমিটিতে রয়েছেন প্রত্যেককে আমরা বলেছি স্ব অবস্থান থেকে জানা মতে যারা কাজ হারিয়েছে, যেমন কাগজ নেই, রাজনৈতিক আশ্রয়ে আছে, কাজ করতে নেই, মুহূর্তে কাজ নেই, তারা তো আর সরকারের সুবিধা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে প্রত্যেকেই যেন তাদেরকে সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন। ব্যক্তিগতভাবে আমি নিজে আমার জানা মতে আমার সাথে যারা যোগাযোগ করেছেন তেমনি প্রায় 13-14 জনকে আমি নিজেও এখানে সহযোগিতা করেছি এবং বলে দিচ্ছি যদি কোনো সহযোগিতা আর্থিকভাবে প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন। এছাড়া ইউরোপের মধ্যে যে সমস্ত দেশে আক্রান্ত হয়েছে প্রত্যেক দেশের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় নেতাকর্মীদেরকে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের জুম মিটিং এর মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার একটি নির্দেশ দেওয়া আছে। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি প্রণোদনা ঘোষণা করেছেন। সেই প্রণোদনার একটি এখানেও আমাদের সাথে দূতাবাস থেকে যোগাযোগ করা হয়েছে যে এখানে কোনো রকম সহযোগিতা বা কোনো কিছু করা যাবে কিনা। তবে সেটিরও একটি প্রক্রিয়া আছে, তো সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে সহযোগিতা করাটা একটু কঠিন। তো সেক্ষেত্রে আমরা দূতাবাসকে বলেছি যে কমপক্ষে বিশেষ করে অস্ট্রিয়াতে মানে বাঙালি কমিউনিটিটা খুব বড় নয়, তো সেক্ষেত্রে এখানে প্রত্যেকেই মোটামুটি সচ্ছল। সেই জায়গাটা থেকে যে এখানে খুব বড় ধরনের একটা অসুবিধা হবে সেটা আমরা মনে করি না এবং আজও পর্যন্ত সেটি হয়ে ওঠে। যেটি হয়েছে মনে করেন যে একটু আগে জনাব মাহবুবুর রহমান সাহেব উনি বলেছিলেন যে আমাদের অস্ট্রিয়াতে কোভিড এর পরে যারা মৃত্যুবরণ করেছেন, একজন আমাদের অস্ট্রিয়া আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব শওকত আলী, যাকে আমরা হারিয়েছি। আরো একজন যেটা বাংলাদেশে উনি মৃত্যুবরণ করেছেন, যদিও উনি কমিউনিটির একজন ব্যক্তিত্ব ছিলেন। তারপরে যারা এখানে মোটামুটি আক্রান্ত হয়েছেন, বেশ কিছু আক্রান্ত হয়েছে বাঙালি কমিউনিটি, তারা ইনশাআল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আর ইউরোপের যেটা গ্রিস, পর্তুগাল, স্পেন এবং ইটালিতে আমরা বিশেষ করে রাজনৈতিকভাবে ইদ্রিস ফরাজি ভাই সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক হাসান ইকবাল আমার বন্ধু মানুষ, এবং অনেকের সাথেই আমার যোগাযোগ হয়েছে। আমি বলেছি যে যতটা সম্ভব প্রত্যেক দেশে অন্তত এই সহযোগিতার হাতটা যেন বাড়িয়ে দেন। আমাদের ইনশাল্লাহ অস্ট্রিয়াতে এমন কোনো মানে যারাই আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বলে আমি মনে করি।
ধন্যবাদ কবির ভাই, আমি আপনার কাছে আবারও ফিরছি। এর আগে একটু প্রশ্ন রাখতে চাই আমাদের মাহবুব ভাই। উনি দীর্ঘদিন থেকে মিডিয়াতে কাজ করছেন, এটা মিডিয়া ব্যক্তিত্ব এবং কুষ্টিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। তো আমি বলবো যে আপনারা যে আপনার মিডিয়ার মাধ্যমে আপনাদের যে প্রেস ক্লাব আছে সবকিছু মিলিয়ে আপনারা এই কমিটি উন্নয়নে বা এই যে তাদের ক্রাইসিস যে টাইম পিরিয়ড আপনি পার করলেন, এই সময় আপনি কি ভূমিকা রেখেছেন আপনার কুষ্টিয়া বাংলাদেশ কমিউনিটি সহ গোটা ইউরোপের কমিউনিটিতে? এবং অতি সম্প্রতি একটি পত্রিকা আপনি উদ্বোধন করেছেন এবং শুরু করেছেন ইউরোপ ব্যাপী, ইউরো বাংলা টাইমস নামে। তো এই বিষয়ে আরো বলবেন আপনি বিস্তারিত, আপনাদের ভূমিকা কি ছিল এবং এখন পর্যন্ত কি আছে কমিটিকে তুলে ধরতে যাচ্ছেন এটা? ধন্যবাদ বকুল সাহেব, সুন্দর প্রশ্ন করেছেন। সেটা হলো কমিউনিটিকে কিভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি। খুব ভালো প্রশ্ন করেছেন। আমি 1984 সালে ভিয়েনায় আসি। তখন আমার পূর্বে সর্বসাকল্যে 26 জন লোক এসেছিল। তার মানে হলাম আমি 27 নাম্বার বাংলাদেশি। আচ্ছা, আমরা যখন আসছি তখনই এখানে যেই 26 জন ছিল ওনারা অস্ট্রিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন করছেন। সেই সংগঠনের আমি আসার পরে আমি ওই সংগঠনে জয়েন করি। আমি আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ওই সংগঠনের সাথে সবচেয়ে বেশি যার জোরালো সক্রিয় ভূমিকা ছিল সে হলো আমার খুব বিশিষ্ট বন্ধু শাহ মোহাম্মদ ফরহাদ। উনি বেশ 2 বছর আগে উনি মৃত্যুবরণ করেছেন। আমরা আমাদের কমিউনিটির সবচেয়ে আপন জনকে আমরা হারিয়েছি। তো আমরা তখন থেকে আমি আসার পরে, আমি 84 সালে আসার পরে 84 সাল, 85 সাল, 86 সাল, 87 সাল পর্যন্ত আমি জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। আর অরিজিনালি আমি আসার পরেই বাংলাদেশিদের সংখ্যা আস্তে আস্তে আসা মানে বৃদ্ধি পেতে থাকলো, অর্থাৎ আমিও কিছু লোকজন আনছি। এইভাবে আস্তে আস্তে আজকে 5,000 লোক আমরা এখানে বসবাস করি। কাজেই কমিউনিটিকে আগে নেওয়ার জন্য এই 36 বছর জীবনে যতটুকু করণীয় ছিল ততটুকু করার আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি এবং অনেকেই এই চেষ্টাটা অব্যাহত রেখেছেন বলেই আজকে আমরা এখানে 5,000 লোক আছি। এই গেল আমাদের কমিউনিটিদের মানে অবস্থান। আর দ্বিতীয় যেটা আপনি বললেন যে সংবাদ বা প্রেস ক্লাব নিয়ে, আসলে বাংলা পত্রিকা বাইর করার মতন অবস্থান এখানে আদৌ ছিল না। আমাদের একজন সহকর্মী একটা পত্রিকা বা আমাদের এক বন্ধু মানুষ একটা পত্রিকা প্রিন্ট মিডিয়া মাসিক পত্রিকা বাইর করছিলেন ইউরো সংবাদ নামে, কিন্তু সেটাও বেশি দিন টিকিয়ে রাখতে পারেন নাই, কারণ এখানে কমিউনিটি একেবারেই ছোট কমিউনিটি এবং সেই জন্য একটা পত্রিকার যা দরকার যে খরচ, সেই খরচ আসলে পাওয়া যায় না। এরপরে আমরা বহু চেষ্টা করে যে অনেকের চাহিদা মতো আমরা অনলাইন ভিত্তিক অনলাইন পোর্টাল একটা ইউরো সমাচার পত্রিকা বাহির করি। সেই বাহির করার পরে সেটার বয়স প্রায় 1.5 বছর হয়ে গেল। এরপরে সেটা হলো খালি মানে আমরা অস্ট্রিয়া থেকে প্রকাশনা করি এবং বাংলাদেশ সহ মোটামুটি সবাই সাংবাদিক যারা আছেন তারা সাহায্য করতেছেন, আমাদেরকে সহযোগিতা করতেছেন। এরপরে আমরা একটা উদ্যোগ নিলাম গত মাসখানেক হলো, 1 মাস এখনো হয় নাই পুরা, মানে 21শে ডিসেম্বর আমরা নতুন একটা পত্রিকা বাইর করছি যেটার নাম হলো ইউরো বাংলা টাইমস। এটা আমরা বাংলাদেশ এবং ইউরোপ তথা অস্ট্রিয়া এবং বাংলাদেশ থেকে যৌথভাবে একসাথে পাবলিশ হবে এবং সেটা আমাদের কার্যক্রম শুরু হয়েছে এবং অনেক সাংবাদিকই আমাদের সাথে এটার সাথে যোগ দিয়েছেন। আমরা আশা করছি এই ইউরোপ তথা পুরা বিশ্ব জুড়ে বাংলাদেশিদের কাছে বাংলা ভাষায় যাতে একটা পত্রিকা পৌঁছাতে পারি সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এটি হলো মানে মোটামুটি বাংলা ভাষাকে প্রতিটা দেশে, বিশ্বের প্রতিটা যেখানে যে বাংলাদেশি আছে তার কাছে নিউজটা পৌঁছানোর দায়িত্বই আমি একজন সাংবাদিক হিসাবে মনে করি। এই জন্য আমরা সেই চেষ্টা করছি। আসলে দুঃখের বিষয় হলো যেটা, সেটা হলো আমাদের পরের জেনারেশন
অর্থাৎ সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন যারা আসতেছে তারা অনেকেই বাংলা পড়তে বা লিখতে পারেন না। এই জন্য আমরা ইউরো বাংলা টাইমসটাকে আমরা 3টা ভাষায় আপাতত চালু করছি। সেটা হলো, প্রথম হলো অফকোর্স এটা অবশ্যই বাংলা ভাষায়। এরপরে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি ইংলিশ, আমার সেকেন্ড জেনারেশন যারা বাংলা পড়তে পারে না, ওই হুবহু লেখাটাই ট্রান্সলেশন হয়ে যাবে ইংলিশে। আর এখানে আমরা আবারও ফিরছি আপনার ব্রেকের পরে এই কথা অনুষ্ঠানে আপনার সেই না বলা কথা শুনবো এই কমিটি নিয়ে এবং আপনাদের মিডিয়া নিয়ে। সব মিলিয়ে আপনার সবাই সঙ্গে থাকুন। আপনারা সবাই আবারও কথা হবে এই কথা অনুষ্ঠানে ব্রেকের পরে আমরা ফিরছি। আমরা তো ওই রাজনৈতিক মানুষ। ধন্যবাদ জানাচ্ছি ইউরোপের কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্রেকের পরে। তো যে কথাটি বলছিলাম মাহবুবকে নিয়ে, যে কমিউনিটি এবং সাংবাদিকতা একটা যে বিরোধপূর্ণ সম্পর্ক সবসময় দেখা যায়, এটা অবশ্যই শুধু অস্ট্রিয়া নয়, পুরো কমিউনিটি ইউরোপের আছে। তো এই বিষয়ে কেন এই সমস্যাটা মানে বিরোধ সৃষ্টি হয়? আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং এখানকার প্রেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে বলবেন এই বিষয়টা কেন হচ্ছে আপনাদের মধ্যে, কমিউনিটি এবং প্রেস ক্লাব সাংবাদিকতা এই নিয়ে? খুব একটা সুন্দর প্রশ্ন এটা। আপনি সাংবাদিকতা নিজেও করেন, আপনি ভালো করে জানবেন একটা নিউজ করতে হলে পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই আছে। যার পক্ষে পজিটিভ ভাবে নিউজটা যাবে সে আপনাকে বাহবা দেবে, আর যার বিপক্ষে যাবে সে নেগেটিভ হিসেবে ধরে নিয়ে আপনার বিরুদ্ধাচরণ করবে। এইটাই সারা বিশ্বের মিডিয়ার অবস্থা, এবং আমরা এটা জেনে শুনে আমরা মিডিয়াতে কাজ করি। আমরা ধরেই নিছি কেউ আমাদের সুনাম করবে, কেউ আমাদের বদনাম করবে। তবে আমরা আমাদের লাইন থেকে বিচ্যুত হওয়ার কোন রকমের সুযোগ নেই আমাদের জন্য। আমরা সত্য পথ থেকে সত্যের সন্ধানে আমরা সব সময় আছি, সব সময় ঘুরে বেড়াই। কাজে কমিউনিটির সাথে দ্বন্দ্ব বলতে আমাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই, সামাজিক ভাবে কোনো দ্বন্দ্ব নেই। এখন একটা নিউজ করতে গেলে আপনি দুইজনকে তো খুশি করতে পারবেন না। সত্য নিউজটাকে যদি আপনি আনেন তাহলে একটা বিপক্ষে যাবেই, এবং সেখানে দ্বন্দ্বটা আসলে সৃষ্টি হয় এরাউন্ড দি হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বে। এটা সবার ক্ষেত্রে এই অবস্থা। তবে আপনি একটা খবর দেওয়ার আগে আমাদেরকে বহুবার চিন্তা করতে হয় সেটার আদৌ ভিত্তি আছে কিনা। যদি ভিত্তি থাকে তাহলে আমরা সেটা করতে পারি, কিন্তু যখনই কোনো ভিত্তি না থাকবে আমি যদি সেই নিউজটা করি তাহলে এটা ফেক নিউজ হয়ে যাবে। সেটা কমিউনিটির হোক, কমিউনিটির বাইরের হোক, দেশের হোক অথবা বিদেশের হোক, যেই জায়গারই হোক না কেন, সেখানে আপনাকে এটাকে আপনি ফেক নিউজ হিসাবে যাবে। এবং সেটা আমরা আমাদের যে গোল, যে আমরা সত্য পথে থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এইটার জন্য আপনাকে অবশ্যই সঠিক নিউজ আপনাকে করতে হবে এবং সঠিকভাবেই চলতে হবে। কাজেই দ্বন্দ্ব যে একবারে রোধ করতে পারবেন এটার কোনো মানে গ্যারান্টি নাই। আসলে অবশ্যই সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা থাকতে হবে এবং তথ্য অবশ্যই গ্রহণযোগ্য থাকতে হবে, তখনই এটা বিরোধ হলেও এটার গ্রহণযোগ্যতা থাকবে কমিউনিটিতে। তো আরেকটা বিষয় আমরা চলে যাচ্ছি কবির ভাইয়ের কাছে, সাইফুল ইসলাম কবির, যিনি এই দেশের অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তো আমি একটা বিষয় বলবো, এই যে প্রবাসী আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা করছি খুব সক্রিয়ভাবে, তো এই ক্ষেত্রে কিন্তু নতুন প্রজন্ম এইদিকে কিন্তু আগ্রহ তাদের তেমন একটা নেই। যে উদাহরণটি দিচ্ছি, আপনি অস্ট্রিয়াতেই কয়েকদিন গত বছর আমাদের আপনারই পরিবারের একজন সদস্য অস্ট্রিয়া মূলধারা রাজনীতিতে যিনি কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন, ডিস্ট্রিক্ট কাউন্সিলর। তো আপনি কি মনে করেন সাইফুল ইসলাম কবির ভাই, যে এই প্রবাসে বাংলাদেশের রাজনীতি করে আপনি নতুন প্রজন্মকে কি শিক্ষা দিবেন এবং
বাংলাদেশকে এটা কতটুকু লাভবান হচ্ছে বাংলাদেশিরা, যদি এটুকু বলতেন আপনি আমাদেরকে। একটু কঠিন প্রশ্ন অ্যাকচুয়ালি। তবে আমরা যারা দেশের বাহিরে আমাদের জীবন ও জীবিকার জন্যই আমাদের দেশের বাহিরে আসা, আমরা একটু ভালো থাকবো, ভালো খাবো, পরিবেশে আমরা এবং আমাদের ছেলে মেয়েগুলো বেড়ে উঠবে, অ্যাকচুয়ালি প্রবাসে আসা। এখন এই প্রবাসে রাজনীতির আসলে মানে কি, বা রাজনীতি করে আমরা কি পাচ্ছি, অর্জনটা আমাদের কি, মূল প্রশ্ন তো এখানে। জি জি, এটি এই প্রশ্নগুলো আমি অনেক আমার দেশের অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকেও পেয়েছি। তো আমরা এখানে যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট বা রাজনীতিটাকে এখানে মূলতই এনেছি একটাই কারণে, সেটি হলো আমাদের একটি, যেখানেই থাকি না কেন পৃথিবীর, যে দেশেই থাকি না কেন, আমাদের একটি দেশপ্রেম আছে, আমাদের একটি কালচার আছে, আমাদের একটি ভূখণ্ড আছে, আমাদের একটি ইতিহাস আছে। সে ইতিহাসটুকু আমাদের ছেলে মেয়েদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই প্রবাসে মূল রাজনীতিটা করা। রাজনীতির এই অংশটা আমরা এখানেই আমাদের কিছুটা হলেও, সবকিছুর পরেও আমাদের প্রাপ্তি ওটুকুই যে আমরা যদি বছরের শেষে বছরে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, বাংলাদেশের বাংলা নববর্ষ বা এই প্রোগ্রামগুলো আমরা খুব কমিউনিটির সকলকে নিয়ে করার চেষ্টা করি। এই চেষ্টার পেছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা এখানে আসবে, তারা জানবে আমার বাবা এই প্রোগ্রামে আমাকে নিয়ে আসলো, বা আমার বাবা করছে এই প্রোগ্রামটা, আসলে এটা কি, এটার প্রতি তাদের একটা মানে আসা, তাদেরকে এখানে নিয়ে আসা, তাদের ধ্যান ধারণাটা এখানে পুশ করা। সে কারণেই আমরা এখানে রাজনৈতিক বা কমিউনিটি টা গড়ে তুলেছি। এখন দেখা যাবে যে আমরা এটা করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের ছেলে মেয়েরা, আমরা বাংলায় কথা বলি, তারা বাংলায় বুঝতে পারছে না। বাবা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে সেটা তারা বলতে পারছে না। সেজন্য আমরা চেষ্টা করি এটাকে ইংলিশে এবং আমার এই যেটা জার্মান ল্যাঙ্গুয়েজ, সেই ভাষায় এটাকে ডাবিং করে তাদের কাছে এই জিনিসটা। আপনি কিভাবে পৌঁছান এটা ডাবিং করে? এই যে পৌঁছে দেওয়াটা, যেমন ধরেন আপনি একটু আগেই বললেন যে আমাদেরই আপনারই পরিবারের এক সন্তান আজকে বাংলাদেশে এখানকার একটি কমিউনিটিতে মূলধারার রাজনীতির সাথে জড়িত হয়েছে। ওই ছেলেটা তো এমনি এমনি করে জড়িত হন নাই, তার বাবা মা কমিউনিটি থেকে তাকে সহযোগিতা করতে। কিছুদিন আগেও একটি এই ইউরো নিউজের একটি অনলাইনে অনুষ্ঠান, যেটা আমার ভাগী নয়ন বলেছেন যে আমি আমার মামার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। সেই সহযোগিতাটা হচ্ছে মূলত তাকে আমি সবসময় চেষ্টা করেছি এবং বোঝাবার চেষ্টা করেছি যে কিন্তু বড় হবা থাকবা, তাহলে তুমি আমার দেশকে তুমি একটু ধারণ করো এবং তুমি প্রতিনিধিত্ব করো মূলধারার রাজনীতিতে। তো তোমার মামা যেহেতু একটি রাজনীতি দলের রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথে জড়িয়ে আছে, এটা মূলধারার রাজনীতিতে, তো তুমি সেখানে ইনক্লুডেড হও, তুমি ওখানে দাঁড়িয়ে দুটো কথা বলো, আমি তোমাকে সেই সুযোগগুলো করে দিচ্ছি। তো আমি যথেষ্ট চেষ্টা করেছি এবং ও এসেছে আমার যে কোনো প্রোগ্রামে, আমি ওকে আনার চেষ্টা করি এবং ও দাঁড়িয়ে ও কথা বলে। এই যে থ্রোটা, এই যে মেসেজটি এই ছেলেটির মধ্য দিয়ে আর 10টা ছেলে মেয়ের কাছে কিন্তু পৌঁছে গেল। তাহলে এটা আমরা এই রাজনীতি, সেটা বিএনপি করি বা আওয়ামী লীগ করি, যেখান থেকেই করি না কেন,
আমাদের কিন্তু একটা টার্গেট আছে যে আমরা এই জায়গাটাতে আমরা এখানে পুশ করব, যেটা আমার পক্ষে এখন আর সম্ভব নয়। এখন আমার পক্ষে মূলধারায় রাজনীতি গিয়ে তাদের মতো করে সম্ভব নয়। এখন আমার ভাগনা এখন রাজনীতির সাথে জড়িত হয়েছে, আমার মেয়ে ভিয়েনা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করে এই মুহূর্তে অস্ট্রিয়ার প্রাইম মিনিস্টারের এখন অর্গানাইজেশন, ব্যক্তিগত প্রাইভেট প্রোটোকলে ও চাকরি করে মিনিস্ট্রিতে। তো ওর মধ্য দিয়েও কিন্তু কিছু মেসেজ তো আমার দেশ সম্পর্কে, আমার দেশের সম্পর্কে যাচ্ছে। তো এমনি করে আমরা চেষ্টা করি যে আমাদের ছেলে মেয়েগুলোকে মেসেজ গুলো পৌঁছে দেওয়ার জন্য যে তোমরা এই দেশের মূল রাজনীতির সাথে ধারায় তোমরা আগাও এবং আমার দেশ উপস্থাপন করো। তো তাহলেই আমাদের, আমরা যা কষ্ট করছি, আমরা যা পরিশ্রম করে এখানে এসেছি, তাহলে আমাদের এই জায়গাটা পরিপূর্ণ আরেকজন পূরণ করবে। একটা বিষয় কবির ভাই আপনার সাথে আমি এড করতে চাই, সংযুক্ত করতে চাই। ওই যে আমাদের যে প্রতিটা দেশে ইউরোপের যে দূতাবাস গুলা আছে, যেগুলা সেগুলো দেখা যায় প্রতি সময়ে প্রত্যেকটা দিবস গুলাতে, জাতীয় দিবস বলে বা বিভিন্ন দিবস গুলাতে তারা ওই রুটিন একটা প্রোগ্রাম করেই কিন্তু তাদের দায়িত্ব সেরে নেয়। যা ওরা দূতাবাস কি পারে না বাংলাদেশকে সুন্দরভাবে প্রমোট করার জন্য নতুন প্রজন্মদেরকে নিয়ে অনেক অনুষ্ঠানের আয়োজন করা, সেমিনার করা, বিভিন্ন ধরনের সিম্পোজিয়াম করা, কিন্তু তাদের দেখা যায় শুধুমাত্র কয়েকটা আপনার রুটিন ওয়ার্ক প্রোগ্রাম করেই তাদের অনুষ্ঠান তারা শেষ করে দেয় এবং সারা বছরই কিন্তু তাদের বাংলাদেশে তো কোনো কার্যক্রম নেই। কিন্তু এই বিষয়ে আপনাদের দল বা ক্ষমতায় বা আপনাদের রুলিং পার্টির জেনারেল সেক্রেটারি এই অস্ট্রিয়াতে, তো আপনি কি মনে করেন তাদেরকে আরো ভূমিকা কি আরো সক্রিয় হওয়া উচিত কিনা বা আরো বেশি ইনভলভমেন্ট হওয়া উচিত কিনা কমিউনিটির সাথে এবং বাংলাদেশকে তুলে ধরতে বহির্বিশ্বে? অবশ্যই আমরা যারা কমিউনিটিতে নেতৃত্ব দেই এবং গুলোর কাজ হচ্ছে একটি দেশের সরকারিভাবে প্রতিনিধিত্ব করা। তারা যেই জায়গাটা যেতে পারবে, যে কাজটা করতে পারবে, সেটি আমাদের পক্ষে তো সম্ভব নয়। আমি আপনার সাথে একমত। আমি বিশ্বাস করি যে দূতাবাসগুলো যদি অন্তত বছরে সবগুলো প্রোগ্রাম ছাড়াও যদি বছরে একটা প্রোগ্রামও যদি করে, যেমন আমার দেশের সংস্কৃতি আদান প্রদান নিয়ে, আমার দেশ থেকে এখানে সংস্কৃতি কিছু কর্মী নিয়ে আসা সরকারিভাবে, বা এই দেশের যারা আছে তাদেরকে নিয়ে যদি একটি অনুষ্ঠান করতে পারে, আমাদের ইয়াং জেনারেশন ছেলে পেলেদেরকে নিয়ে যে আদান প্রদানের যে ব্যাপারটা, যে আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, এবং এর মধ্য দিয়েই যখন একটা আমাদের এই প্রতিভাবান ছেলে মেয়েগুলো, অবশ্যই তারা এদিকে আরো বেশি ধাবমান হবে বলে আমি মনে করি। ধন্যবাদ কবির ভাই, আপনার অনেক বিশ্লেষণ ধর্মী আসলে এই যে প্রবাসের রাজনীতি নিয়ে কথা বলা, তা আসলে অবশ্যই এটা জরুরি। আপনি বলছেন তার মনের বীজ বপন করে দেওয়া বাংলাদেশের দেশপ্রেমটা, অবশ্যই এটা করা উচিত। খুব সুন্দর বিশ্লেষণ করেছেন। আমরা জাতীয় অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই পর্যায়ে যাচ্ছি আমাদের মাহবুব ভাইয়ের কাছে, যিনি মিডিয়া ব্যক্তিত্ব, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট। তো আমি বলবো যে নতুন প্রজন্মকে আপনি কি মনে করেন একজন গর্বিত পিতা হিসাবে? মাহমুদুর রহমান আপনারই সন্তান, যিনি ডিস্ট্রিক্ট কাউন্সিলর হয়েছে, তো আপনি কি মনে করেন নতুন দ্বারা রাজনীতি প্রজন্মকে এগিয়ে দেওয়া উচিত কিনা অভিভাবকদের, ইউরোপে যারা আছেন? ধন্যবাদ বকুল সাহেব, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। সেটা হলো কিছুক্ষণ এই মাত্রই আমাদের সম্মানিত অতিথি সাইফুল ইসলাম কবির কিভাবে বাংলাদেশকে প্রেজেন্ট করা যায় এইটা তুলে ধরছে। কাজে আমি আর সেই দিকে যাব না। আমি যেটা বলবো সেটা হলো, আমরা যখন আসছি এই ইউরোপে, তখন মূলধারা রাজনীতিতে জয়েন করার মতন বা সেখানে সময় দেওয়ার মতো আসলে আমাদের সময় ছিল না। আমরা আসছি আমাদের ফ্যামিলিকে এখানে এস্টাবলিশ করানোর জন্য। আলহামদুলিল্লাহ যে আমরা এস্টাবলিশ সকলেই, আমরা আমাদের সময় যারা আসছে তাদের প্রত্যেকের পরিবারটাই আপনার এস্টাবলিশড এখানে। এখন যেহেতু আমরা আমাদের ফ্যামিলির পিছনে সময়টা ব্যয় করেছি, এখন আমাদের দায়িত্ব হলো যে মূলধারা রাজনীতি যদিতে আমাদের সন্তানেরা অর্থাৎ সেকেন্ড জেনারেশন কেউ না যায়, তাহলে আমরা আমাদের দেশকে, এই দেশের বা আপনি যেই দেশেই থাকেন না কেন,
আপনি দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। এই চিন্তা করেই আমার ছেলে যখন ছাত্র রাজনীতি আরম্ভ করেছে তখন আমার কাছ থেকে পারমিশন চাইছে যে আমি এই মানে ছাত্র রাজনীতি আরম্ভ করব কিনা। আমি বললাম যে অবশ্যই। তুমি কেন ছাত্র রাজনীতি করবে না? তুমি সময় নষ্ট করে না করে, তুমি বাইরে সময় নষ্ট না করে সেই সময়টা তুমি এই মূলধারা রাজনীতিতে সময় দাও, এবং সেটা রেজাল্ট আমরা হাতে হাতে পেয়েছি। আমরা আপনি মানে আমার ছেলে তো এই জন্য বেশি কিছু বলা ঠিক না। আসলে ওর যেদিন প্রথম অধিবেশন হয় সেদিন ছিল 16ই ডিসেম্বর। সে প্রথম অধিবেশনে সংসদে দাঁড়িয়ে বলছে, তোমরা জানো যে আজকে আমাদের 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমরা 30 লাখ লোককে আমরা আমার মৃত্যুবরণ করেছি এই দেশকে স্বাধীন করার জন্য। 2 লাখ লোক মা বোন আমাদের ইজ্জত নষ্ট করেছে। আমি তাদের পক্ষ থেকে তোমাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই। আর তখন সবাই হাততালি দিছে। তার মানে এটা কি? এই যে সে পার্লামেন্টে দাঁড়িয়ে এই যে কথাটা বলল, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলো, বাংলাদেশকে বোঝাইলো যে আমরা সেই লোক। কাজেই এখন আমাদের যে সেকেন্ড জেনারেশন প্লাস সামনের দিকে যে জেনারেশন গুলি আসবে, কতদিন বাঁচবে জানি না। আমার মনে হয় সাইফুল ইসলাম কবির সেও আমার সাথে একমত হবেন, এবং আপনি যে আজকে সঞ্চালক আপনারা একমত হবেন যে আমাদের ছেলে সন্তানেরা মূলধারা রাজনীতি না গেলে আপনি কোনো দিনেই বাংলাদেশকে বিদেশের বাড়িতে আপনাকে এস্টাবলিশ করতে পারবেন না, কোনোদিনই রিপ্রেজেন্ট করা সম্ভব না। এবং সাকিব ভাইকে অনেক বিশ্লেষণধর্মী কথা বলার জন্য, কমিটি নিয়ে, আপনাদের প্রবাস জীবন নিয়ে, আপনাদের গল্প নিয়ে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ইউরোপের কথা অনুষ্ঠানে। আইনিউজ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি, যারা আজকে আপনারা দেখেছেন এবং দেখবেন। এবং আমাদের সম্মানিত দুজন অতিথি যারা মাহবুব রহমান, যিনি স্পেন বাংলাদেশ দুঃখিত, যিনি অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মাহবুব ভাই সভাপতির দায়িত্ব পালন করছেন, এবং সাইফুল ইসলাম কবির ভাই, যিনি অস্ট্রিয়া বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, যারা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আসলে কমিটির কথাই বলতে চাই। আজকে আমরা অস্ট্রিয়া নিয়ে আমরা আগামী কোন এক পর্বে আরেকটি দেশে যারা ইউরোপে ছড়িয়ে ছিটে থাকা বাংলাদেশিরা আছেন, যারা জীবনে সোনালী জীবন দিয়ে সময় দিয়ে এই কমিটি গড়ে তুলেছে, তাদের নিয়ে কথা বলবো। সব মিলিয়ে আপনাদের আজকে অনুষ্ঠানের মূল কথা যেটা আমরা বের হয়ে এসেছে, যে প্রবাসী রাজনীতি অবশ্যই করার পাশাপাশি নতুন প্রজন্মকে আপনার দেশপ্রেমের বীজ বপন করতে হবে, সেই কথাটি আপনারা বলেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আমাদের সাথে আজকে জয়েন করার জন্য, এবং ভবিষ্যতে আপনারা কমিটি কাজ করবেন এই শুভকামনা রেখে। এবং আগামী কোন এক অনুষ্ঠানে, এই কথা অনুষ্ঠানে আবারও হাজির হবো আমরা আরো দুইজন প্রবাসী যোদ্ধাকে নিয়ে। সেই দেখার আহ্বান জানিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।